ধূমপান, মদ্যপান এবং ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। বাঞ্চ অফ স্টোরিজে জানাই সকলকে সাদর আমন্ত্রণ। লক্ষ্মী ব্যাপারটা কি তা নিয়ে বিভিন্ন জনের কাছে বিভিন্ন মতবাদ রয়েছে। লক্ষ্মী পুজোকে একটু আলাদা নজরে পরিবেশন করতে আজকে নিয়ে আসছে একটা নতুন ধারার গল্প, লক্ষ্মী মেয়ে। ছোট তিয়াশাকে পার্কে নিয়ে ঘুরতে এসেছে সৌম্যকান্তি এবং দীপা। তারা এই সানরাইজ অ্যাপার্টমেন্টে কদিন হলো এসেছেন। তিয়াশা তার ছোট ছোট পায়ে সারা পার্ক জুড়ে ছুটে বেড়াচ্ছে। দূর থেকে নতুন প্রতিবেশীকে দেখতে পেয়ে এগিয়ে এলেন মিসেস পাকরাশি। দীপা পার্কের একটা বেঞ্চে বসে তার মেয়ে ও বরের খেলা দেখছিল। মিসেস পাকরাশি এসে বসলেন তার পাশে। কেমন লাগছে আমাদের অ্যাপার্টমেন্টটা? দীপা মুচকি হেসে বেঞ্চে কিছুটা সরে গেল। হ্যাঁ হ্যাঁ, ভালোই, তবে এখনো পর্যন্ত কাউকে চিনি না তো, তাই একটু অসুবিধে হচ্ছে। আপনার মেয়ে কিন্তু ভারী মিষ্টি, তবে ওকে নিয়ে দিব্যি টাইম কেটে যায় বলুন। আসলে উই আর ওয়ার্কিং প্যারেন্টস। আমি আর ও দুজনেই আইটি সেক্টরে আছি। যাওয়ার সময় এখানে একটা ক্রেজ আছে, ওখানে দিয়ে যায়। কি দরকার? মানে আপনার যদি অসুবিধা না থাকে তবে একজনের হদিশ দিতে পারি, মানে যার দায়িত্বে মেয়েকে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন আপনি। সৌম্যকান্তি মানুষটা একটু পুরনো চিন্তাধারার, কিন্তু আধুনিক সময়ে দাঁড়িয়ে বউকে তার বস্তা পচা ধারণার কথা বলতে পারেন না। তবে মাঝে মধ্যে বলে ফেলেন, যেমন আজকে রাতে ডিনার টেবিলে যখন শুনলেন, আয়া? হ্যাঁ, নাম বন্দনা। মিসেস পাকরাশি সন্ধান দিলেন। আমাদেরই সুবিধে বলো, নিশ্চিন্তে দুজন অফিস যেতে পারবো। সৌম্যকান্তি চুপ হয়ে গেলেন, কপালে চিন্তার ভাঁজ। তিনি যে সন্তুষ্ট নন তা দেখলেই বোঝা যায়। কি গো, কিছু বলো। আজকাল খবরের কাগজ, সোশ্যাল মিডিয়াতে যা দেখতে পাচ্ছি তাতে আয়ার সাথে কন্ট্যাক্ট না করাটাই ভালো। তাতে ভয় লাগে, কোথা থেকে কি হয়ে যায় কে জানে। মরার আগেই তো তুমি মরে ভূত হয়ে যাচ্ছ। আগে দু একদিন দেখো, তারপর ভালো না লাগলে ছাড়িয়ে দেব। বউয়ের সিদ্ধান্তের ওপর কে কথা বলতে পেরেছে, তাই সৌম্যকান্তিবাবুও চুপ মেরে গেলেন। তবে তিনি যে ভেতরে ভেতরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তা বাইরে থেকে বোঝার উপায় নেই। পরের দিন ছিল রোববার, ওয়ার্কিং প্যারেন্টসদের কাছে রিল্যাক্সের দিন। তবে এই রোববারটা একটু ব্যতিক্রম। সকাল 8টায় দরজায় বেল পড়ল। দীপা ঘুম জড়ানো চোখে উঠে দরজাটা খুলে দিল। দেখে সামনে বছর 30-এর এক মেয়ে, শ্যামবর্ণা, মাঝারি উচ্চতা, তবে মুখের মধ্যে একটা মায়া মমতা মাখানো আছে। আমাকে তিনতলার মিসেস পাকরাশি পাঠিয়েছেন। দীপার মনে পড়ল। সে অতিথিকে ঘরে ঢোকার আমন্ত্রণ জানালো। তোমারই নাম কি বন্দনা? হ্যাঁ বৌদিমণি, আমিই বন্দনা। তাহলে নিশ্চয় তোমাকে মিসেস পাকরাশি সব বলে দিয়েছে। হ্যাঁ বৌদিমণি, আপনারা নিশ্চিন্তে অফিস যেতে পারেন। বেশ, তাহলে তুমি কাল সকাল 7টায় চলে এসো। আমরা তো সকাল 9টায় অফিস যাই মনে করো। বন্দনা চলে যেতে জল খাবার খেতে খেতে প্রথম সন্দেহের কথাটা বলেই ফেললো সৌম্যকান্তি। একটা সিসিটিভি ইনস্টল করে দিই, তাহলে আর ভয়টা থাকবে না। কখন কি হচ্ছে সেটা দেখাও যাবে। এটা বাড়াবাড়ি, এত বাড়াবাড়ি না করলেও চলে। তুমি বুঝছো না, এখন দিনকাল খুব খারাপ। তা বলে মানুষের উপর বিশ্বাস রাখবো না? আগে কদিন দেখো। তবে আমি আগে থেকেই বলে দিচ্ছি, যদি কোনো রকম বেচাল দেখতে পাই আমি কিন্তু ঘাড় ধাক্কা ধরে বার করে দেবো। কদিন পর দীপা নিশ্চিন্ত হলো যে বন্দনা তার দায়িত্ব যথেষ্ট নিষ্ঠা আর ভালোবাসার সঙ্গে পালন করে। তিয়াশাও যথেষ্ট ভালোবাসে বন্দনাকে। একদিন অফিস থেকে তাড়াতাড়ি ফিরল দীপা। তিয়াশার ঘরে ঢুকে দেখে বন্দনা কোলে বসিয়ে ঝিনুকে করে দুধ খাওয়াতে খাওয়াতে গল্প শোনাচ্ছে। তারপর সেই রাজকন্যা ছুটতে বেরিয়ে এলো রাক্ষসের ঘর থেকে, কিন্তু হঠাৎ দেখে বাইরে, দেখি 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 একটু হাঁ করো, হ্যাঁ এই তো লক্ষ্মী মেয়ে। দীপা হাত খোঁপা করতে করতে ঘরে ঢুকলো। বন্দনা দীপাকে দেখে মুচকি হাসলো। বাপরে, তুই তো ভালো গল্প বলতে পারিস বন্দনা।
হ্যাঁ, ওই আর কি একটু ছোটবেলায় ওই মা ঠাকুমাদের কাছে যা শুনেছি তাই একটু শোনাই। আচ্ছা, তুই চলে যা, আজকের মতো তোর ছুটি। বুড়ির কিন্তু জ্বর এসেছিল, আপনারা যে ওষুধগুলো দিয়ে গেছিলেন সেগুলোই খাইয়েছি, তবে এখন জ্বরটা কম আছে। বন্দনার ঘুম আসছে না। ঘুমের মধ্যে খালি তার অতি আদরের বুড়ির হাসি মাখা মায়াভরা মুখখানা ভেসে উঠছে। শেষে আর থাকতে না পেরে সে সোজা চলে এলো দীপা সৌম্যর ফ্ল্যাটে। বেল বাজালো বেশ কয়েকবার। কিছুক্ষণ পর দরজা খুলল দীপা। কি রে, এত রাতে তুই? বন্দনা লক্ষ্য করল দীপা বাইরের পোশাক পরে রয়েছে। ভয় পেল তার আদরের বুড়ির জন্য। বলছি, বুড়ি কেমন আছে এখন বৌদিমণি? ভালো আছে, আয় ঘরে আয়। তোমরা কি কোথাও বেরিয়েছিলে বৌদিমণি? হ্যাঁ রে, আসলে মেয়েটার জ্বরটা কিছুতেই নামছিল না, ডাক্তার দেখি এই ফিরলাম। বন্দনা আঁতকে উঠল। চিন্তা করিস না, ডাক্তার বলেছেন তেমন কিছু না। আজকে রাতে আমি যদি বুড়িকে নিয়ে থাকি তোমাদের কোনো আপত্তি আছে গো? তা নেই, তবে তোর শরীর খারাপ করবে। না না বৌদিমণি, আমাদের রাত জাগা অভ্যাস আছে, ও তুমি চিন্তা করো না। দীপা আর বারণ করল না, সে নিজের রুমে চলে গেল। সৌম্য শুয়ে শুয়ে একটা জার্নাল পড়ছে। দীপার ড্রেসিং টেবিলে বসে তার রাতের প্রসাধন ঠিক করলো। এ তো দেখছি মাদার টেরিজাকেও হার মানায়। আমাদের মেয়ের প্রতি ও যদি যত্নবান হয় তাতে তোমার অসুবিধাটা কোথায় বলবে একটু প্লিজ? অতিভক্তি আবার চোরের লক্ষণ কিন্তু। দেখো, সামনের মাসে আমার মাইনের বেশিটাই চেয়ে না বসে, উইথ আবার জিএসটি। এটা জিএসটি? এখন তো সব কিছুতেই জিএসটি। এটা তো আর তোমাদের ওই খুকুমুনি হোম ডেলিভারি নয়, যেখানে মায়া মমতা সব ফ্রি। আর ডাকনামের কি ছিঁড়ি দিয়েছে দেখেছ? বুড়ি। সৌম্য, ওটা আদরের নাম। বুড়ি নামটা নাকি আবার আদরের? ঢং যত সব। আদর করতে জানলে সব নামই আদরের। তোমার এইসব লোক দেখানি মনে হচ্ছে তো? চলো আমার সঙ্গে পাশের ঘরে চলো। একরকম জোর করে সৌম্যকে টানতে টানতে পাশের ঘরের দিকে নিয়ে গেল দীপা। আড়াল থেকে দেখালো বন্দনা কোলে করে নিয়ে বাচ্চাটাকে ঘোরাচ্ছে আর ঘুম পাড়ানি গান শোনাচ্ছে। খোকা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়ে যায়, খাজনা দেব কিসে। তবুও মনের ধোঁয়াশা কাটল না সৌম্যকান্তির। সেই অবজ্ঞা ভরে চলে গেল নিজের ঘরে। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল দীপা আর সৌম্যকান্তির। দীপা টেবিলে রাখা ঘড়ির দিকে তাকিয়ে দেখল 10টা। যদিও তার আর কিছু সেমন নেই। আজ রোববার, অফিসের ছোটাছুটি নেই। সে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে সৌম্য সিগারেট খাচ্ছে, খাট থেকে উঠে বসেছে। দেখেই বোঝা যাচ্ছে সে যথেষ্ট চিন্তিত। কি হলো, ঘুম থেকে উঠে অমন করে সিগারেট খাচ্ছ কেন? রেডি হও, থানায় যেতে হবে মিসিং ডায়েরি করাতে। কার জন্য? আমাদের মেয়ের জন্য। পাশের ঘরে গিয়ে দেখো, বন্দনা হওয়া আর আমাদের মেয়েটাও নেই। কয়েক সেকেন্ড কিছুই বুঝতে পারল না দীপা। তারপর ছুটে গেল পাশের ঘরে, চারিদিক খুঁজল, অবশেষে ফিরে এলো নিজের ঘরে। কালকে রাতে তো খুব লেকচার দিচ্ছিলে, এখন দেখো বোঝো। এই জন্যই বলি নারীবিদ্যা ভয়ঙ্করী। দীপা খাটে বসে মাথা নিচু করে মুখে হাত দিয়ে কাঁদছে। বলেছিলাম সাবধানে থাকো, একটা সিসিটিভি ইনস্টল করে দিলেই তো হতো, কিন্তু না, ওনাকে তো ভালো সাজতে হবে। নাও এবার বোঝো। কি করে বুঝবো, আমি ভাবতেই পারিনি। তোমার প্রেগনেন্সির সময় বলেছিলাম আমি তো আছি, জবটা ছেড়ে দাও, কোনো প্রবলেম হবে না, কিন্তু ওনাকে তো নারীবাদী হতে হবে। সব আমার দোষ? না 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 না, তোমার কথাটা শোনাই আমার ভুল হয়েছিল। চলো এবার, চলো থানায়, চলো তাড়াতাড়ি। হঠাৎ দীপার ফোন বেজে উঠল। আননোন নাম্বার থেকে ফোনটা আসা সত্ত্বেও সে ফোনটা ধরল। হ্যালো, হ্যাঁ কে? হ্যালো বৌদিমণি, আমি বন্দনা। তোমরা তাড়াতাড়ি সিটি হসপিটালে চলে এসো, আমি বুড়িকে নিয়ে ওখানেই আছি। এখানকার ডাক্তারবাবুর ফোন থেকে তোমাকে ফোন করছি।
কাল বিলম্ব না করে ওরা দুজনাই চলে এলো সিটি হসপিটালে। গিয়ে দেখে একটা বেঞ্চে বন্দনা বসে আছে। সৌম্যকান্তি নিজেকে আর সামলাতে পারল না। আমাদের না জানিয়ে তুই এখানে চলে এসছিস? জানিস আমাদের কতটা টেনশন হচ্ছিল? আসলে কি আসলে? হ্যাঁ, তোদের মতন মেয়েকে আমার ভালোভাবেই চেনা আছে। তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? এ বন্দনা, তুই আসা কই? বুড়িকে যদি আমার মেয়ের কিছু হয়েছে রে, তাহলে আজকে ওর জন্যই আপনার মেয়ে প্রাণে বেঁচে গেছে সৌম্যবাবু। তিনজন পিছন ঘুরে দেখে মিসেস পাকরাশির স্বামী মিস্টার পাকরাশি দাঁড়িয়ে। কি হয়েছে আমার মেয়ের? সেরকম কিছু না, ওই ইউরিন ইনফেকশন, ওখান থেকে জ্বরটা আসছিল। আর জ্বরটা না নামলে মেয়েটা আপনার কোমায় চলে যেত। দীপা সৌম্যর মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। কিছুক্ষণ নীরবতার পর দীপাই কথা বলল। থ্যাঙ্কস ডক্টর। না না, আমাকে নয়, বন্দনাকে জানান। ওর জন্যই আপনার মেয়ে এই যাত্রায় বেঁচে গেল। কালকে আপনাদের মেয়েকে নিয়ে যেতে পারেন। ডাক্তার চলে গেলেন। বন্দনা কাঁদো কাঁদো গলায় সৌম্যর কাছে এগিয়ে এসে গত রাতের ঘটনা সবিস্তারে বলতে লাগলো। কাল ভোর রাতে বুড়ির কান্নায় আমার ঘুম ভেঙে যায়। দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে। ওষুধ দিলাম, কিন্তু ঘন্টাখানেক বাদেও দেখি আবার জ্বর এসেছে। ও আর তখন কাঁদছেও না। আমি তখন আপনাদের ঘরের দরজার বাইরে আপনাদের নাম ধরে ডেকেওছি, কিন্তু আপনারা উঠছিলেন না। হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে গেছিলেন। তারপর পাকরাশি বৌদির স্বামীর কাছে যাই। ভাগ্য ভালো ছিল, উনি ঘরে ছিলেন। উনি আমাকে সঙ্গে করে এখানে নিয়ে আসেন। আর ওনার ফোন থেকেই আপনাদের কল করি। আমার ফোনটা বুড়ির ঘরে আছে। দুজনে আর কোনো কথা বলল না। পরের দিন ওরা মেয়েকে নিয়ে ঘরে ফিরে গেল। দুর্গাপুজোর পর কোজাগরি লক্ষ্মী পুজো উপস্থিত। হাউজিং সোসাইটির সবাই মিলে পুজোর উদ্যোগ নিল। সকাল থেকে সোসাইটির সব মহিলারা মিলে পুজোর জোগাড়পত্রের দিকে তত্ত্বাবধান করছে। বন্দনাও হাতে হাতে সাহায্য করছে। মূর্তি আনার দায়িত্ব এবারে পেয়েছে সৌম্যকান্তি। সন্ধেবেলায় পুরোহিত মশাই এলেন, আর তখনই গোল বাঁধল। দেবী মূর্তি কোথায়? পুরোহিত মশাই গেলেন রেগে। পুজো করব কিসে? মূর্তি কই? সৌম্যবাবু এক গাল হেসে বললেন, এবারে জ্যান্ত লক্ষ্মী পুজো হবে। মানে ফাজলামো হচ্ছে? একদমই না। দীপা, নিয়ে এসো তো। দীপা এগিয়ে গেল বন্দনার কাছে। বন্দনা একটা হাত ধরে বলল, কোথায় গেলি রে বন্দনা? আয় আয়, আমার সাথে আয়। বন্দনা হতভম্বের মতো এগিয়ে গেল দীপার সঙ্গে। দীপা ওকে হলের বাইরে দাঁড় করিয়ে এসে মিসেস পাকরাশির দিকে চাইল। বরণ ডালাটা নিয়ে আসুন তো একটু। এই নাও দীপা, আমি দুধ আর আলতাটাও আনছি। এটা কি করছো বৌদিমণি? অনেকেই এটা ভালোভাবে নিতে পারল না। গুঞ্জন শুরু হলো। পুরোহিত মশাইও গেলেন বেজায় রেগে। বলি হচ্ছেটা কি? পুজো নিয়ে কি ছেলে খেলা? না ঠাকুর মশাই, এটা মেয়ে খেলা। ছেলেরাই সবসময় খেলবে কেন বলুন তো? মেয়েরাও খেলে, তাই মেয়ে খেলা। আমি চললাম। এই অনাচার আর নেওয়া যাচ্ছে না। পুরোহিত মশাইয়ের পথ অবরোধ করে দাঁড়ালেন সৌম্য। আরে মশাই, চললেন কোথায়? আর পাপ বৃদ্ধি করবেন না। আমাকে আটকে আর রাখবেন না। আর থাকতে পাচ্ছি না। কিসের পাপ? আমরা সত্যিকারের লক্ষ্মীকেই পুজো করব। মানেটা খুব সহজ। বন্দনার মতো মেয়েরা না থাকলে আমাদের সংসারটা অগোছালো হয়ে যায়। বন্দনার মতো মেয়েদের জন্যই আজকে আমাদের এখানে উপস্থিত সবার সংসার লক্ষ্মীমন্ত হয়ে আছে। এটা শাস্ত্র বিরুদ্ধ। বাপের কালে এমন অনাচার দেখিনি বাবু। ঠাকুর রামকৃষ্ণদেবের নাম শুনেছেন নিশ্চয়ই। উনি কিন্তু ওনার পৈতেতে তার ধাত্রীমা ধনির কাছ থেকেই প্রথম ভিক্ষা নিয়েছিলেন। ধনী কিন্তু কামার কন্যা মানে শূদ্র ছিলেন। কামার পুকুরে আজকে গেলে দেখতে পাবেন ধনির কোলে শিশু গদা ধরে পুজো হয়। আজ বন্দনার জন্য আমাদের মেয়ে বেঁচে উঠেছে। ভোগ উৎসর্গ করব কাকে? এর এটো খাবো আমরা? আর আপনি যাদের উদাহরণ দিলেন ওনারা মহাপুরুষ, প্রণম্য। ওদের সঙ্গে আমাদের তুলনা চলে না। শবররা কিন্তু রামচন্দ্রকে কুল খাওয়ানোর আগে নিজেরাই চেখে দেখে নিয়েছিল, পাছে রামচন্দ্রের পাতে টককুল পড়ে। রামচন্দ্র কিন্তু ভক্তদের ভক্তি দেখে তুষ্টই হয়েছিলেন, তাদের কিন্তু পাপ লাগেনি।
আরও আছে, কৃষ্ণও কিন্তু নিজের বন্ধুর পাত থেকে এঁটো খাবার খেয়েছিলেন। আর মহাপুরুষরা আসেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। ওদের জীবনযাপন থেকে আমাদের শেখা উচিত। বন্দনার দিকে তাকিয়ে দীপা দেখে সে নীরবে অশ্রুপাত করছে। এই বন্দনা, আয়, চুপচাপ দাঁড়া, সবাই উলু দাও। কিন্তু এর মনে এত প্রশ্ন কোত্থেকে আসে কে জানে বাবা। এদিকে ভোগের খিচুড়ি পায়েস ঠান্ডা হয়ে যাচ্ছে আর উনি কোশ্চেন ব্যাংক খুলে বসে আছেন। আর কেঁদো না মা, এবার স্টেশনে ট্রেন ঢোকার মতন তোমার লক্ষ্মী পা ফেলে স্লোলি স্লোলি চলে এসো দেখি। আসুন, আজকের দিনে আমরা সেই সব বন্দনাদের পুজো করি যাদের জন্য আমাদের জীবন এত সুন্দর। শুনছিলেন আজকের গল্প লক্ষ্মী মেয়ে। তো কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই আমাদের জানাবেন। গল্পের বিভিন্ন চরিত্রের রুদ্রদীপ, দেবাদিত্য, প্রিয়া, সুনন্দা, প্রেরণা, সঙ্গম। দেখা হবে আবার নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি।